নমস্কার প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অভিনেতা ও আবৃত্তি শিল্পী এই দুয়ের মধ্যে কি কোনো বিরোধ রয়েছে? না না, একদম নয়। অভিনেতাও কখনো কখনো আবৃত্তি শিল্পী হয়ে উঠতে পারেন। অবশ্য সময়ের অভাবে কতটা আবৃত্তিতে আপনাদের কাছে পৌঁছতে পারবেন সেটা কিন্তু আপনারাই বলবেন। আর আবৃত্তি শিল্পী তিনি অভিনয়ে কতটা সফল? কেউ কেউ হয়তো ভাবছেন, দেখি না কেমন করেন তিনি। আপনাদের সঙ্গে আজকে রয়েছে আমি, ঈশিতা দাস অধিকারী। সঙ্গে রয়েছেন প্রখ্যাত অভিনেতা বাদশা মৈত্র। শুধুমাত্র অভিনেতা নন, তার অন্যান্য অনেক বিষয় আপনারা জানেন যে আপনাদের সেটা হৃদয়ে পৌঁছয়, তার কাজ, তার মনন, তার শিল্প। আমরা প্রথমে চলে যাই বাদশাদার কাছে। আজকেরই আমরা এখানে বসেছি, এটা ঠিক অনুষ্ঠান এভাবে দেখছি না, এটা একটা আদান প্রদান বলা যেতে পারে। ঈশিতা এই সময়ের একজন প্রখ্যাত বাচিক শিল্পী। ও যখন আমাকে এই প্রস্তাবটা দেয় তখন আমি এভাবে দেখলাম যে একজন অভিনেতা এবং একজন বাচিক শিল্পী তারা যখন একসঙ্গে একটা প্ল্যাটফর্মে কোনো কাজ করার কথা ভাবে, তার কী কী ডাইমেনশন হতে পারে, একটা টেক্সট তারা দুজনে কীভাবে পড়ে, সেইটা দেখা, সেটা বোঝা, তার জন্যই এরকম একটা অনুষ্ঠান আমরা ভেবেছি। তো এখান থেকে যদি ভালো কিছু হয়, আমরা আগামী দিনে হয়তো নিশ্চয়ই কিছু চেষ্টা করব। আজকে এটা একদম প্রাথমিক অবস্থা একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও বলবেন কেমন লাগছে, ভুল ত্রুটি সবটা নিয়েই বলবেন। আমি এখানে আজকে শুধু যে কবিতা পড়বো তা নয়, মানে কবিতাও কিছু পড়ব, পাঠ করব, কিছু গল্প মানে ঘটনা, ইনসিডেন্ট, মানে বিখ্যাত কিছু মানুষ, তাদের জীবনের লেখা, তাদের ঘটনা কিছু আমি দর্শকদের সঙ্গে ভাগ করে নেব। প্রথমেই আমি একটা বই থেকে একটা লেখা পড়ব। এটা যার লেখা তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। এই কারণে তার লেখা দিয়ে শুরু করছে, কারণ তিনি অভিনেতা হিসেবে, মানুষ হিসেবে আমাকে এতটাই অনুপ্রাণিত করেন, মানে করতেন বলবো না, তিনি আজকে নেই কিন্তু এখনও করেন। তাই তাঁর লেখা দিয়েই আজকে এই যাত্রাটা শুরু করছে। এবং তিনিও একই সঙ্গে অভিনেতা, বাচিক শিল্পী, পাঠ করেছেন প্রচুর। যখনই যেটা করেছেন সেটা তার উৎকর্ষর এমন একটা মাত্রা ছিল যেটা আমরা হয়তো এক জীবনে ছুঁতে পারবো না, বাট সেই অনুপ্রেরণা সবসময় ভেতরে থাকে। তাই তার লেখা দিয়ে এই আজকে যেটা শুরু করছি। তিনি তার সময়ের এবং তার সময়ের আগেও বেশ কিছু মানুষ, অভিনেতা, পরিচালক, তাঁদের কাজের মূল্যায়ন করেছেন। এবং এটা খুব বিশেষ করে সমসাময়িক অভিনেতাদের মূল্যায়ন খুব কম দেখা যায়। এটা প্রথম লেখাটা উৎপল দত্তকে নিয়ে। লেখাটার নাম ভারত শ্রেষ্ঠ নাট্যশিল্পী। জীবনে উৎসবের দিন, লগ্ন ইত্যাদির নির্বাচন সম্ভব, কিন্তু অনিবার্য আঘাতের নয়। আজ সন্ধ্যায় আমাদের নাটকের দ্বিশত রজনীর পূর্তি উৎসব ছিল। সন্ধ্যার আগের বিকেল এক দুঃসহ বার্তায় নাট্যমঞ্চ নিষ্প্রদীপ করে দিল। উৎপল দত্তর সঙ্গে প্রকৃত অর্থে পরিচয় হয়েছিল অভিনয় জগতে প্রবেশের পর। তার আগে ওর থিয়েটার দেখেছি, সামান্য পরিচয় ছিল, তবে সেটা তেমন উল্লেখযোগ্য কিছু নয়। আমি তখন মির্জাপুর স্ট্রিটে থাকি। সেটা সম্ভবত 1962। সাধারণ নির্বাচন হবে। সিনেমার নায়ক হিসেবে আমার সমর্থনের একটা মূল্য আছে ভেবে কমিউনিস্ট প্রার্থী ডক্টর নারায়ণ রায় আমাকে সাহায্য করতে বলেছিলেন। আমিও তার আমন্ত্রণে সাড়া দিয়েছিলাম। ভোট পর্ব শেষ হওয়ার পর পাশের একটি কেন্দ্রের একজন কংগ্রেসি প্রার্থীর বিজয়োৎসব হিসেবে আমার বাড়ির সামনে বিশেষভাবে পটকা ফাটানো হয়। সঙ্গে ছিল প্রচুর সমর্থকের উল্লাসধ্বনি, তাশাপাটির বাজনা ইত্যাদি। ঘটনার খবর পেয়ে আমার অনেক শুভানুধ্যায়ী উদ্বিগ্ন হয়েছিলেন। সেই সময় উৎপলদা আমি বিচলিত না হওয়ায় আমাকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছিলেন। অন্তর্গ সম্পর্কের সেই শুরু। তারপর দীর্ঘকাল দুজনের জীবন এই শহরে কেটেছে বলেই নয়, জীবিকাও আমাদের দুজনের সম্পর্ক দৃঢ়তর করেছে। বয়সে আমার চেয়ে কয়েক বছরের বড়, কিন্তু তা কখনো বন্ধুত্বে বাধা হয়নি। অনেক দিনের হাজার টুকরো স্মৃতি একই সঙ্গে পাশাপাশি দাঁড়াতে চাইছে। ছোট্ট স্টেজে একসঙ্গে
হঠাৎ অনেক চরিত্র ঢুকে পড়লে যেমন হয় আর কি। পুরনো ক্যালেন্ডার কে আর তেমন যত্নে রাখে, যদি না সেখানে কোনো স্মৃতিসূত্র লুকোনো থাকে। 1964-তে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সমর্থনে ময়দানে সভা হবে। বড় সভার আগে ছোট সভা করা দরকার, ঘরের মধ্যে। নিরঞ্জন সেনের বাড়িতে আমাদের বৈঠক হলো। যতদূর মনে পড়ে সেই বৈঠকে ছিলেন অজিত লাহিড়ী, রবি সেনগুপ্ত, নির্মল ঘোষ, উৎপল দা এবং আমি। জ্যোতি বসুও সেই বৈঠকে এসেছিলেন না। ময়দানে সভায় কি করা হবে তা ঠিক হয়ে গেল। তখন তো মনুমেন্ট, তার পাদদেশে বিশাল জনসভা। উৎপল দত্তর পরিচালনায় নাটক হলো অজেয় ভিয়েতনাম। সভার শুরুতে আমাকে প্রস্তাব পাঠের দায়িত্ব দিয়েছিলেন। অনেক পরে অভিনেত্রী সংঘের নাট্যোৎসবে উৎপলদাকে দিয়ে ক্রুশবিদ্ধ কুবা নাটক পরিচালনা করিয়েছিলাম। সেসব দিনের স্মৃতি আজও একই রকম উজ্জ্বল আছে। 5টি শো হয়েছিল। উৎপলদার প্রত্যক্ষ অনুরোধে স্লুথের বঙ্গীকরণ করেছিলাম। সেই কঠিন কর্মটি একান্তে বসে করার জন্য আমাকে পালামৌ যেতে হয়েছিল। পরে উৎপলদা খুব খুশি হয়েছিলেন। টিকটিকি তাঁরই দেওয়া নাম। পরম কৌতুকে দুজন দুজনকে স্যার বলে ডাকতাম। তবে জীবনে কখনো কেউ কারো ওপর কোনো ধরনের শিক্ষক সুলভ আচরণ করিনি। অত্যন্ত রসিক মানুষ ছিলেন। বহু ছবিতে একই সঙ্গে অভিনয় করেছি। শুটিংয়ের ফাঁকে আসা যাওয়ার পথে কতদিন কত কাণ্ড ঘটেছে, লিখতে গেলে তার 14 কাহন হয়ে যাবে। তীক্ষ্ণ রসবোধের অভ্যর্থ পরিচয় পাওয়া যেত সঙ্গে সঙ্গেই। কাশীতে জয়বাবা ফেলুনাথের শুটিং হচ্ছে। ওখানে একজন প্রবাসী বাঙালি হঠাৎ এসে হাজির। তিনি আমাদের দুজনেরই নাকি অত্যন্ত ভক্ত। ভক্তিতে আপত্তি ছিল না, কিন্তু ভদ্রলোক একজন উচ্চাভিলাষী সাহিত্যিক। তাঁর নবতম সৃষ্টি পড়ে আমাদের মতামত জানাতে হবে। উৎপলদা তাঁর নিজস্ব ভঙ্গিতে খুব গম্ভীর হয়ে আমার সময় নেই বলে এড়িয়ে গেলেন। আমি এড়াতে পারলাম না। পাণ্ডুলিপি নিয়ে হোটেলের ঘরে গিয়ে কয়েক পাতা পড়ার পর হাসির চোটে পেট ফাটার মতো অবস্থা। উৎপলদাকে দিলাম। সেই অমর রচনার এক জায়গায় লেখা ছিল, কত কথা কত কথা কত কথা। উৎপলদা গলা ছেড়ে একেবারে রেলগাড়ির গতিতে পড়তে শুরু করে হো হো করে হাসতে হাসতে বললেন, স্রষ্টাকে ডাকো, দেখি তার নিজের কি প্রতিক্রিয়া হয়। সাহিত্যিক সেখানে ছিলেন না। গণনাট্যের সময় উৎপল দত্ত যেসব নাটক করেছিলেন তা আমি বিশেষ দেখিনি। অনেক আগে অচলায়তন করেছিলেন, তার স্মৃতি ফিকে হয়ে গেছে। তবে অঙ্গার, কল্লোল, ফেরারি ফৌজ, তিতাস একটি নদীর নাম, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ ইত্যাদি কেউ কখনো ভুলতে পারবেন? আমাদের অভিনয় জীবনের কাল যদি আলাদা করে চিন্তা করি, তাহলে উৎপল দত্তকে ভারতবর্ষের শ্রেষ্ঠ নাট্যশিল্পী হিসেবে সম্মানিত করব। নাট্যশিল্পী অর্থে আমি সামগ্রিক নাট্য প্রযোজনার দক্ষতার কথা বলছি। স্টেজ, আলো, শব্দ, নাটক, অভিনয় ইত্যাদি সামগ্রিক দক্ষতায় উৎপল দত্ত একাই একটি প্রতিষ্ঠান ছিলেন। এ ব্যাপারে অতিশয়োক্তির কোনো সুযোগ নেই, কারণ বাংলা নাটকের কর্মী ও দর্শকেরা জানেন কথাটা সত্যের পুনরুক্তি মাত্র। শুনেছি তিনি জীবনের শুরুতে বাংলা ভাষাটা খুব ভালো জানতেন না, কিন্তু পরে তাঁর মুখের ও লেখার বাংলায় অবাক হয়েছি। জিওফ্রে কেন্ডেলের অভিনয় ধারায় জীবন শুরু করার পর বাংলা থিয়েটারের দীর্ঘ পথে তিনি বারবার প্রমাণ করেছেন প্রথা ভেঙে নতুন কিছু গড়ার ক্ষমতা তাঁর আছে। বাংলা নাটকের ঐতিহ্যে শ্রদ্ধাশীল থেকেই তিনি স্টেজ নিয়ে সার্থক ভাঙা গড়া করেছেন। চলচ্চিত্রের অভিনেতা উৎপল দত্তকেও একই সঙ্গে মনে রাখতে হবে। সেখানেও তার কাজ ছিল বুদ্ধিদীপ্ত, পরিমার্জিত এবং বাস্তবিকই উঁচু দরের। নির্দেশক, অভিনেতা, নাট্যকার উৎপল দত্তর পাণ্ডিত্য নিয়ে গবেষণা হতে পারে, হওয়া উচিত। বাংলা নাটকে তার অবদান কতটা গভীর ও মূল্যবান তার মূল্যায়ন হয়নি। আমাদের দেশে এর বিশেষ প্রচলন নেই। তবে উৎপলদা সারা জীবন বিস্তর লেখালেখি করেছেন। তাঁর রচনা মূল্যায়ন কর্মে সাহায্য করবে। তাঁর কয়েকটি মূল্যবান বই তিনি উপহার দিয়েছিলেন। তার মধ্যে গিরিশ মানুষ আমাকে মুগ্ধ করেছে। গিরিশ ঘোষ সম্পর্কে উৎপলদাকে উৎসাহিত করেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। বইটির উৎসর্গপত্রে উৎপলদা লিখেছিলেন, 20 বছর আগে
যিনি গিরিশ প্রতিভার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেই নটশ্রেষ্ঠ ভানু বন্দ্যোপাধ্যায়ের করকমলে। আমি রত্নাকর নই, তবে এই অভিনেতা জীবনে এমন সব গুণগ্রাহী মানুষের সঙ্গ যে পেয়েছিলাম, এটাই বড় প্রাপ্তি। স্যার চলে গেলেন, যাওয়ার কোনো খবর না দিয়েই। নিজের অজান্তেই যেন কেউ ঘরের প্রিয় ছবিগুলো উল্টে দিয়ে যাচ্ছে। আমি যেন স্থবির বসে আছি, বাধা দেব কি করে? এবার ঈশিতা। একজন অভিনেতা আরেকজন অভিনেতাকে কিভাবে দেখছেন, সেটাই আজকে শুনলাম আরেকজন প্রিয় অভিনেতার কণ্ঠে। 2020 আর 21 আমাদের কাছ থেকে নাকি অনেক অনেক কিছু কেড়ে নিয়েছে, এটা তো সত্যি। তবে শুধু কি কেড়েই নিয়েছে, কিছু কি দেয়নি? এই যেমন 2021-এ শীর্ষেন্দু মুখোপাধ্যায় পেয়েছেন সাহিত্য একাডেমির ফেলোশিপ। এটা তো অপ্রত্যাশিত প্রাপ্তি নয়, এটা প্রত্যাশিতই ছিল। তবে আমাদেরকে মনে জুগিয়েছে এক অনন্য সাহস। আমার এবারের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দেখা হবে। নকশি কাঁথার মতো বিচিত্র এক পৃথিবী ছিল আমাদের শৈশবে। এখনো পায়ের তলায় পৃথিবীর মাটি, চারিদিকে গাছপালা, মাথার উপরে আকাশ। বুক ভরে শ্বাস টেনে দেখি, না, শীতের সকালে কুয়াশায় ভেজা বাগান থেকে যে বন্য গন্ধটি পাওয়া যেত, তার পাওয়া যায় না। আমাদের সাঁওতাল মালিক বিকেলের দিকে পাতা পুড়িয়ে আগুন জ্বালত। সেই গন্ধ কতবার আমাকে ভিন্ন এক জন্মের স্মৃতির দিকে টেনে নিয়ে গেছে। আর মনে আছে মায়ের গায়ের ঘ্রাণ, সে গন্ধে ঘুমের ভেতরেও টের পেতাম মা অনেক রাতে বিছানায় এলো, মার দিকে পাশ ফিরে শুতাম ঠিক। মনে পড়ে নতুন ক্লাসে উঠে নতুন বই পেতাম ফি বছর। কি সুঘ্রাণ ছিল সেই বইয়ের পাতায়, কি ছিল, কি থাকে মানুষের শৈশবে। বিকেলের আলো মরে এলো যে অমনি পৃথিবীটা চলে যেত ভূতেদের হাতে। এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া ছিল ভারী শক্ত। বিশাল বাড়িতে কয়েকটি প্রাণী আমরা গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে থাকতাম। ভোরের আলোটি ফুটতে না ফুটতে ঘুম ভেঙে লাফ দিয়ে বিছানা থেকে নেমে ছুটতাম বাইরে। বাইরেটাই ছিল বিস্ময়ের। সূর্য উঠছে, আকাশটা নীল, গাছপালা সবুজ, সব ঠিক আগের দিনের মতোই। তবু অবাক হয়ে দেখতাম, গতকাল ঠিক এরকম দেখিনি তো। সেই আনন্দিত ছেলেবেলায় একটা দুঃখের ঘটনা ঘটে গেল। আমার ছোট কাকা মৃত্যুশয্যায়। মাত্র 1.5 বছর আগে কাকিমা এসেছেন ঘরে। একটা ফুটফুটে মেয়েও হয়েছে। সে তখন হাত পা নেড়ে উপুড় হয়, কত আহ্লাদের শব্দ করে। তবু বউ মেয়ে রেখে ছোট কাকার মরণ ঘনিয়ে গেল। বিকেলে শ্বাস উঠে গেছে। দাদু তখন বাইরের বারান্দায় বসে আছেন। ভিতর বাড়িতে কান্নার শব্দ উঠছে। বাবা জ্যাঠামশাইরা এসে দাদুকে ডাকলেন, আসুন, প্রিয়নাথকে একবার দেখবেন না। দাদু খড়মের শব্দ তুলে ভিতর বাড়িতে এলেন। তার মুখখানা একটু ভার দেখাচ্ছিল, আর কিছু না। ছোট কাকা তখন বড় বড় চোখে চারদিকে তাকাচ্ছেন, কাকে যেন খুঁজেছেন, কি যেন খুঁজে পাচ্ছেন না। বারবার বলছেন, তোমরা সব চুপ করে আছো কেন? কিছু বলো, আমাকে কিছু বলো, আমার কষ্ট ভুলিয়ে দাও। আমি এই বয়সে কেন সবাইকে ছেড়ে যাচ্ছি? আমার মেয়ে রইল, বউ রইল, আমার এই কষ্টের সময় কেউ কি কোনো সুখের কথা বলতে পারো না? কেউ কিছু বলতে পারে না। সবাই কেবল মরণোন্মুখ মানুষটার মুখের দিকে চেয়ে থাকে, কিন্তু প্রত্যেকেরই ঠোঁট কাঁপে। একজন অতি কষ্টে বলল, তুমি ভালো হয়ে যাবে প্রিয়নাথ। শুনে ছোট কাকা ধমকে বললেন, যাও যাও। আরেকজন বলল, তোমার মেয়ে বউকে আমরা দেখবো, ভয় নেই। শুনে ছোট কাকা মুখ বিকৃত করে বললেন, আহ, তা তো জানি, অন্য কিছু বলো, অন্য কিছু বলো।
সেই সময় দাদু ঘরে এলেন। স্বাভাবিক ধীর পায়ে এসে বসলেন ছোট কাকার বিছানার পাশে। ছোট কাকা তাকে মুখ ফিরিয়ে দেখে বললেন, বাবা, সারা জীবন আপনি কোনো ভালো কথা বলেননি, কেবল শাসন করেছেন, এবার বলুন। সবাই নিস্তব্ধ। সেই নিস্তব্ধতায় একটা পাহাড় প্রমাণ ঢেউ অদৃশ্য থেকে এগিয়ে আসছে। ছোট কাকাকে জীবনের তীরভূমি থেকে অথই অন্ধকারের দিকে নিয়ে যাবে বলে ঢেউটা আসছে, আসছে, আসছে। আর সময় নেই। দাদু একটু ঝুঁকে শান্তস্বরে বললেন, প্রিয়নাথ, আবার দেখা হবে। কি ছিল সেই কথা? কিছুই না। অতিথি অভ্যাগত বিদায় দেওয়ার সময় মানুষ যেমন বলে, তেমনি সাধারণভাবে বলা। তবু সেই কথা শুনে মৃত্যুপথযাত্রী ছোট কাকার মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি শান্তভাবে চোখ বুজলেন, ঘুমিয়ে পড়লেন। বুকের মধ্যে শৈশবের একটি কথা তীরের মতো বিঁধে থরথর করে কাঁপছে আজও। সেই অমোঘ ঢেউটিকে যখনই প্রত্যক্ষ করি, তখনই বুকের মধ্যে ওই কথাটি কেঁপে ওঠে। শৈশবের সব শব্দ, স্পর্শ, ঘ্রাণ ফিরিয়ে আনে। মায়ের গায়ের ঘ্রাণ পেয়ে যেমন ছেলেবেলায় পাশ ফিরতাম, তেমনি আজও পৃথিবীর দিকে পাশ ফিরে শুই। মনে হয় দেখা হবে, আবার আমাদের দেখা হবে। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। এত কালো মেখেছি দুহাতে এত কাল ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে, আয় আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে, আয় আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো, যাব, কিন্তু এখনই যাব না। তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না, অসময়ে। আমরা সবাই জানি এটা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, কিন্তু এরপরে আমি যেটা পড়ব সেটা হচ্ছে যে শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে তাঁর স্ত্রী মীনাক্ষী চট্টোপাধ্যায় একটা লেখা লিখছেন। তাঁর লেখার একটা অংশ আমি পড়ে শোনাব। মানে মানুষ শক্তি চট্টোপাধ্যায়, তার সম্পর্কে নানা গল্প শুনেছি আমরা, নানা জনের কাছে শুনেছি, পড়েছি। তার স্ত্রী তাকে কিভাবে দেখছেন, বুঝছেন, তার একটা ছোট্ট অংশ আমি পড়ে শোনাব। নিজের সম্বন্ধে স্বেচ্ছাচারী বিশেষণটি শক্তির পছন্দের ছিল। আমি স্বেচ্ছাচারী কবিতাটি কবি এবং শ্রোতা উভয়েরই খুব প্রিয় থাকার জন্য কত শতবার যে মঞ্চে উঠে তাকে রাতের কল্লোল শুধু বলে যায় আমি স্বেচ্ছাচারী বলে কবিতা পাঠ শেষ করতে হয়েছে তারই অত্যা নেই। ঠিকই, তবে স্বেচ্ছাচারের সঙ্গে বিশৃঙ্খলা মিলে একাকার হয়ে গেছিল তার স্বভাব। এই মানুষকে নিয়ে নিশ্চিন্ত জীবনযাপনে আমি অভ্যস্ত হইনি কখনো। এই আসছি বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেই সে যে ফিরে আসবেই তার কোনো নিশ্চয়তা ছিল না। উৎকর্ণ রাত কাটাতে কাটাতে ক্রমে এমনই অভ্যস্ত হয়ে উঠেছি যে এখনও ও চলে যাবার প্রায় 6 বছর পরেও মধ্যরাতে গাড়ি থামার শব্দ পেলে আমার ঘুম ভাঙবেই। মধ্যরাত অথবা শেষ রাতে কখনো আসতো অন্যের ফেলে দেওয়া ছেঁড়া পোশাকে, কাঁধে দুটো নেড়ি কুকুরের ছানা নিয়ে। ছেলে মেয়েকে তখনই জাগিয়ে তাদের দেখাবেই। না ফিরলে প্রথম দিকে চিন্তা করে পরিচিত বন্ধুদের বাড়ি ফোন করেছি, কিন্তু কলকাতা এবং তার বাইরে এত অজস্র জায়গায় তার রাত কাটাবার সম্ভাবনা ছিল যে পরবর্তীকালে ফোন করাও ছেড়ে দিয়েছিলাম। এমনই এক সকালে কয়েকজন অপরিচিত ব্যক্তির সঙ্গে এই আসছি বলে দিন কয়েক বাড়িতেই ফিরল না। কিছুটা চিন্তিত হয়ে পরিচিত মহলে ফোন করেও কোনো নির্ভরযোগ্য সংবাদ পেলাম না। কেউ বলে আগরতলা,
কেউ বলে রায়গঞ্জ। 10 দিন পরে আচমকা টেলিগ্রাম এলো, রিচিং ভোপাল সেফলি শক্তি। এ জাতীয় পৌঁছ সংবাদে অনভ্যস্ত আমি হতচকিত। এক বস্ত্রে অত দূর! পরদিনই সকালে ঘণ্টি বাজার শব্দে দরজা খুলে দেখি রঙিন পাজামা পাঞ্জাবি পরা শক্তি হাসি মুখে দাঁড়িয়ে। জানালো ভারত ভবনের ওরা জামা কিনে দিয়েছে, অনেক কাজকর্ম হয়েছে এবার, যেন এভাবেই ফেরার কথা ছিল। আমি আশ্চর্য হওয়াও ছেড়ে দিলাম। এরপর সংসারের একটি কাজও খুব মন দিয়ে করত, তা হলো বাজার করা। খেতে ভালোবাসত, খাওয়াতেও। একটা সময় ছিল কত লোক যে রবিবার আমাদের বাড়িতে আসবে এবং খেয়ে যাবে জানতাম না, কিন্তু এহেন পছন্দের কাজ করতে গিয়েও কম দিন সে নিরুদ্দেশ হয়নি। নিমন্ত্রিত ব্যক্তি এসেছেন, শক্তি রাতে বাড়িতে ফেরেনি, অথবা কাউকে নিমন্ত্রণ করেছে আমাকে জানাতে ভুলে গেছে। অবেলায় অতিথি, ঘরে কিছু নেই। কখনো আয়োজন করা সত্ত্বেও নিমন্ত্রিত ব্যক্তিরা আসেনি। পরে শুনেছি তারা জানতেনই না। এ ধরনের ঘটনায় আমি অবাক হতাম না আর। সম্ভবত এইরকম একটি সন্ধ্যাতেই মীনাক্ষী দত্ত আমাকে বলেছিলেন, শক্তির নেমন্তন্নে না এসে কতদিন যে তোমাকে বাঁচিয়ে দিই তা তো জানো না। আর 5 জন সন্তানবৎসল পিতার মতোই শক্তি ছেলে মেয়েকে ভালোবাসত, হয়তো একটু বেশি পরিমাণেই। তাদের সঙ্গ দেওয়া, বেড়াতে নিয়ে যাওয়া, সার্কাসে, চিড়িয়াখানায়, সন্ধ্যাবেলায় পড়তে বসানো। কিন্তু ওই যে বাহিরে বাজলো বাঁশি, বলো কি করি। 3 দিন ডুব দিয়ে ভুস করে ভেসে উঠেই আবার মন দিয়ে সংসার, বাজার, ছেলে মেয়েকে পড়ানোর মাধ্যমে আমাদের খুশি করার চেষ্টা। ওদের ট্রান্সলেশন দেওয়া, আমরা হয়তো এবারের পুজোয় গোপালপুর যেতে পারি, কিংবা প্রবন্ধ সিমলায় শীতে না গরমে। ওদের বোঝার সুবিধার জন্য অধিকরণে সপ্তমী বিভক্তি স্থির যেন, বিভক্তি আর কারক মানে ব্যাকরণই যেন, এমন সব ছড়া লিখে পড়া বোঝানো দেখে বাইরের মানুষ তো দূরের কথা, আমরাই ভাবতে পারতাম না গত 3 দিন সে বাড়ি ছিল না। ছেলে মেয়েদের ভালোবেসে বন্ধুদের বাড়ি তো বটেই, আপিসেও নিয়ে যেত মাঝে মাঝে, কিন্তু সেখানেও তার স্বভাবের বিশৃঙ্খলার ব্যতিক্রম ছিল না। ওদের সেই জায়গাতেই রেখে অন্যত্র সে চলে যেত। কেউ না কেউ তো বাড়ি পৌঁছে দেবেই। আমি প্রায় ছেলে ধরার হাত থেকে বাঁচাবার মতো করে ওদের সাবধান করতাম, বাবা ডাকলেই বাইরে চলে যেও না। ওরা শুনতই না। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, যেতে পারি কিন্তু কেন যাব কবিতাটি লেখার পরই তিনি সংসারে মনোযোগী হয়েছিলেন কিনা। সে কথা সত্যি নয়। শক্তি সংসারী ছিলেন না ঠিকই, কিন্তু সংসারী হতে চাওয়াটা ছিল সত্যি। তারই প্রতিফলন ঘটেছিল কবিতাটির মধ্যে। ছেলেটি ঘুমন্ত হাতে জড়িয়েছে নিষ্ঠুর পিতাকে, এমন কবিতাও রয়েছে। তবে বিয়ের 5-6 বছর পর্যন্ত মোটামুটি সংসারী শক্তিকে দেখেছি। আমাদের প্রথম সন্তানের জন্মের পর তার উপর নির্ভর করেই আমি আপিসে যেতে পারতাম। একটা বাচ্চা নেপালি ছেলের সাহায্যে তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে কতটা দুধ খেয়েছে সব বিশদ বিবরণ একটি চিরকুটে লিখে সে অফিসে যেত 2টোর সময়। আমি বিকেলে ফিরে ওই চিরকুট দেখে পরবর্তী ব্যবস্থা নিতাম। সেই শক্তি পরে ছেলে মেয়ের অসুখ হলে ডাক্তার ডেকে ওষুধ আনতে গিয়েও ফেরেনি, এমন নজিরও আছে। মদ্যপানজনিত কারণে তার চারিত্রিক বিশৃঙ্খলার প্রতিক্রিয়া সর্বত্র পড়ার জন্য সে সচেতন হয়ে অ্যালকোহলিজমের চিকিৎসাও করিয়েছিল। স্নায়ুরোগের শিকার হয়ে পড়ার দরুন 2বার কলকাতার হাসপাতালে ভর্তি হয়েছিল। সেখানে দিন কয়েক রোজনামচাও লিখেছিল এই মর্মে। পরবর্তীকালে স্বেচ্ছায় গিয়েছিল মহারাষ্ট্রের মিরাজে ডক্টর BM দেবশিকদারের কাছে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য। সেখানে ঠান্ডা আবহাওয়া, দেবশিকদারের সংবেদনশীল বন্ধুত্ব ও তাঁদের পারিবারিক অন্তরঙ্গতায় শক্তি ভালোই ছিলেন। চিঠিপত্রও লিখতেন, কবিতাও অনেক। শক্তির ভাষায় সেই সেন্টিমেন্টাল পদ্য, দীর্ঘদিন বাদে তুমি ছেড়েছ একাকী, যত বড় হতে পারি দীর্ঘস্থায়ী হই এই মনস্কামনায় ছেড়েছ আমাকে।
কিন্তু ছোট হয়ে গেছি সমুদ্র তুফানে। পড়ে ভাবলাম, এতদিনে বোধহয় সব ঠিক হলো। চিকিৎসায় সুফল হয়েছিল ঠিকই, কিন্তু খুব বেশি দিন সে নিজের গণ্ডির বাইরে থাকতে পারেনি। বাইরের জগতের টান ছিল তার কাছে অমোঘ। ঘরোয়া শক্তি বেশিরভাগ সময়েই সেই টানের কাছে হেরে যেত। ঠিক সেই অর্থে পরস্পর নির্ভর সুখী দাম্পত্য জীবন আমরা কাটাইনি ঠিকই, তবু 27 বছর তাকে নিয়েই বেশি ব্যস্ত থাকতে হয়েছে। আজও আমাকে অনেকটা সময় ব্যস্ত রাখেন কবি শক্তি চট্টোপাধ্যায়। সেই কবি, যে কবি বাঙালির হৃদয়ে, বাঙালির মননে জড়িয়ে রয়েছে, সেই কবিকে দেখেছেন তাঁর স্ত্রী মীনাক্ষী। আরেক কবি যিনি বাঙালির হৃদয়ে, মননে সেই অনন্য সাধারণ কবি, কবি জীবনানন্দ দাশ। 60-এর দশকে সেই কবিকে দেখছেন কেমন করে, কোন আঙ্গিকে? কবি মল্লিকা সেনগুপ্ত। তাঁরই বয়ানে, তার সেই সময়ের লেখা, যে সময় তিনি হাসপাতালে শুয়ে। ও জানেমান জীবনানন্দ, বনলতা সেন লিখছি। হাই চিপস, হ্যান্ডসাম, জানি জিগার, পাখির নীড়ের মতো চোখ পেতে বসে আছি আজও। তুমি উড়ে অকস্মাৎ কোথায় পালাবে? এখনো কি ধানসিঁড়ি নদী পাড়ে ভ্যারেন্ডাই ভাজো? অদ্ভুত মানুষ ছিলে, অদ্ভুত আজও রয়ে গেলে। কুর্তার পকেট ভরা চীনাবাদামের ভাজা, কিটসের কবিতা, ধুতি পরা তেলা মাথা অধ্যাপক সিটি কলেজের পাশে হাঁটছিলে, পাশে সুচরিতা। অন্য মেয়েদের দিকে কেন চলে যাও? কেন 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 তুমি চলে যাও দূরে? অতিদূর সমুদ্রের পরে যে নাবিক দিশা হারিয়েও আমাকেই চিনেছিলে, সেই তুমি কেন ঘুরে ঘুরে চলে যাও সুরঞ্জনা, সুচেতনা, অরুণিমা সান্যালের দিকে? কি কথা তাহার সাথে, তার সাথে, যাত্রার সাথে? বলো না কো কথা ওই যুবতীর সাথে। ফিরে এসো। হাই চিপস, বনলতা সেনের দুহাতে। আজকে যখন জিভে স্বাদ নেই, করায়ত্ত সাফল্য বিস্বাদ, তখনই তোমার কথা মনে পড়ে। দারুচিনি দিন রোগশয্যার থেকে এ চিঠি আমি লিখছি তোমাকে। জীবন, জীবন তুমি সোনালি ডানার চিল ভ্যালেন্টাইন। জীবন, জীবন তুমি সোনালি ডানার চিল ভ্যালেন্টাইন। শোনো গো জীবনানন্দ, তুমি জানেমান, যদি ভালোবাসা চাও, ভালোবাসো সমযোদ্ধা নতুন নারীকে। যদি ভালোবাসা চাও, তাহার সাফল্যে তুমি বিরক্ত হইও না। পৃথিবীর বহু যুদ্ধে বহু যোদ্ধা যুবকের সাথে তার কথাবার্তা হবে, ঘাবড়ে যেও না তাতে। ওই যুবকের সাথে কথা বলা বারণ করো না। পাশে থেকো, কাছে থেকো। অক্টোপাস আলিঙ্গনে ধরো না তাহারে। ও জীবন ফিরে এসো, আমার শুশ্রূষা হয়ে কালো ক্যান্সারে। ও জীবন ফিরে এসো, আমার শুশ্রূষা হয়ে কালো ক্যান্সারে। স্তন তার কবেকার করুণ শঙ্খের মতো দুধে আর্দ্র, কবেকার শঙ্খিনী মালার এ পৃথিবী একবার পায় তারে, পায় না কো আর। প্রিয় জীবনানন্দ, এই চিঠি লিখছি হাসপাতালের বেড থেকে। এখন আমার কেমোথেরাপি চলছে। আজ আমার স্তন সত্যিই করুণ শঙ্খের মতো। তার ভেতরে বাসা বেঁধেছিল একটি অসভ্য কর্কট পোকা। সার্জেনের ছুরিতে সে কাটা পড়েছে ঠিকই, তবে সে রক্তবীজের ঝাড় আবার ফিরেও আসতে পারে 20 বছরের পার। কিন্তু না গো, এত সহজে আমি মরব না। লড়াই চালিয়ে যাব যতক্ষণ আছি। আমাকে লিখতে হবে সেই শেষ মহাকাব্য, যা আমি তোমাকে নিয়ে লিখব। কখন মরণ আসে কে বা জানে, কালিদহে কখন যে ঝড় কমলের নাল ভাঙে, ছিঁড়ে ফেলে গাংচিল শালিখের প্রাণ, জানি না কো। আমি আমার জীবন থেকে লিখি, বনলতার কঠিন বেঁচে থাকা। অশোকে আজ হাসপাতালে শুয়ে ভাবছি টাকা আসবে কোথা থেকে। চিকিৎসা 2-3 লাখ টাকা, LIC
না পিএফ লোন নেব? হাত পাতবো প্রকাশকের কাছে? যত খরচ বাড়বে তত আয়ু। ওষুধ কিনে বাঁচবে কেমন করে 1000 জন গরিব বনলতা। ভাল লাগে না করুণা বর্ষণ। লড়াই করে বাঁচতে হবে জানি। কলকাতার মাল্যবান তুমি, পরিষেবায় উন্নয়ন আনো। অঙ্কোলজি ওয়ার্ডের নার্স, অসুখ হলে বস্তু যদি পাশে, ওষুধ আর ডাক্তারের পরে। রূপসী বাংলা যেন বুকের উপর জেগে থাকে। হয়তো তুমি থুরথুরে এক বুড়ো, হয়তো আজও স্বপ্নমথন যুবা। তোমার সঙ্গে হঠাৎ দেখা হলে কেউ কাউকে চিনতে পারবো না। কিংবা যদি তোমায় চিনে ফেলি, বলবো গো 3 দশকের কবি, পাল্টে যাওয়া নারীর খোলা পিঠে সিগনেচার করো তোমার পেনে। দেখো আমার অল্প পোড়া ত্বক রেডিয়েশন থেরাপি থেকে ওঠে, আরোগ্যের গোলাপি রঙে সাজে। তুমিও লেখো উজ্জীবনী লেখা। গভীরতর অসুখ থেকে উঠে এসো দাঁড়াই আনন্দের মাঠে। চলো তোমায় আজ বিকেল বেলা মিলেনিয়াম পার্ক নিয়ে যাব। রোগীর মনে আঁকা মেয়ের ছবি নিজেই আজ লিখবে তার জীবন। ইতি ইতি তোমার হারিয়ে যাওয়া পাখি, কলকাতার নতুন বনলতা। ইতি তোমার হারিয়ে যাওয়া পাখি, কলকাতার নতুন বনলতা। আমরা শক্তি শুনলাম, মল্লিকা সেনগুপ্ত শুনলাম, শীর্ষেন্দু শুনলাম। আমরা এবার এপার বাংলার গণ্ডি ছাড়িয়ে চলে যাব ওপার বাংলায়। সাহিত্যের যে কোনো শিল্পের তো কোনো দেশকাল হয় না। আর তাছাড়া যিনি বাংলা ভাষায় লিখছেন, তিনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, তিনি আমার সুহৃদ। এখন যার লেখা পড়ব তিনি বাংলাদেশের, মানে শুধু বাংলাদেশ কেন, এই সময়ের অত্যন্ত, মানে বাংলা ভাষায় যারা লিখছেন তাদের মধ্যে অত্যন্ত প্রতিভাশালী একজন কবি, অসম্ভব পাওয়ারফুল লেখক, সমাজ সচেতন একজন মানুষ। এই লেখাগুলো পড়ার কারণ হচ্ছে যে এই মানে পৃথিবীর যে কোনো দেশে, সমাজে একটা অস্থির সময়ে, যেখানে যখন মানুষের দম বন্ধ করার পরিস্থিতি তৈরি হয়, যেখানে মানুষের ওপর মানে শাসকের দাঁত নখ যখন বেরিয়ে আসে, সেই অবস্থায় পৃথিবীর যে কোনো দেশে যে কোনো মানুষের জন্য এই কবিতাগুলো প্রযোজ্য। আমার প্রথম কবিতা মেষতন্ত্র, কবির নাম শামসুর রহমান। মেষ রে মেষ, তুই আছিস বেশ, মনে চিন্তার নাইকো লেশ। ডানে বললে ঘুরিস ডানে, বামে বললে বামে, হাবে ভাবে পৌঁছে যাবি সোজা মোক্ষধামে। চলায় ঢিমে তারের রেশ, মেষ রে মেষ, তুই আছিস বেশ। যাদের কথায় জগৎ আলো, বোবা আজকে তারা, মুখে তুবড়ি ছোটে তাদের, আকাট মূর্খ যারা। দিনে দুপুরে ডাকাত পড়ে পাড়ায় রাহাজানি, 10-এর দশায় ধেড়ে কুমির ফেলছে চোখের পানি। পৃথিবীটা ঘুরছে ঘুরুক, মানুষ উড়ুক চাঁদে, ফাটায় বোমা সাগর তলায়, পড়ছে পড়ুক ফাঁদে। তোর তাতে কি, খড়বিচুলি পেলেই পোয়া 12, জাবর কেটে দিন চলে যায় পশম বারুক আরো। জগৎ জোড়া দেখিস ওই সবুজ চিকন ঘাসের দেশ, মেষ রে মেষ, তুই আছিস বেশ। সত্যি যারা জীবনটা এভাবে কাটিয়ে দিতে চায় তারা সত্যি বেশ আছে। আর যারা জীবনটাকে নিয়ে প্রত্যেকদিন কাটাছেড়া করে, ভাবে, তারা অস্থির হয়ে থাকে। সেই অস্থির সময়ের অস্থির আরেকটা লেখা, খুব প্রিয় লেখা আমার, একই কবি শামসুর রহমান। স্বাধীনতা কবিতাটার নাম, আমি এটা পড়ে শোনাব। এই কবিতাগুলো পড়তে গিয়ে একটাই কথা বলবো, যে কোনো অভিনেতার ক্ষেত্রে মানে আবৃত্তি একটা, মানে অভিনেতা তো নানাভাবে নিজেকে প্রস্তুত করে, আবৃত্তি একটা অন্যতম কি বলবো শিক্ষা, অন্যতম একটা নিজেকে অভিনেতাকে তৈরি করার একটা প্রসেস, যে তাকে আবৃত্তি শিখতে হয়, ছন্দ তাকে বুঝতে হয়, উচ্চারণ তাকে শিখতে হয়। তো সেই জন্য আমার মনে হয় যে কোনো যারা ভালো অভিনেতা হতে চান তাদের প্রত্যেকেরই আমার মনে হয় যে কম বেশি মানে সবাই
হয়তো ঈশিতার মতো আবৃত্তি শিল্পী হবেন না, বাচিক শিল্পী হবেন না, কিন্তু একটা কবিতা পড়ার একটা চর্চা আমার মনে হয় থাকা উচিত। কবিতার নাম স্বাধীনতা তুমি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো, মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চা খানায় আর মাঠে ময়দানের ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠোনে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জলজলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা, খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। স্বাধীনতাকে আমরা এক একজন এক একভাবে অনুভব করি, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সময়ে। কিন্তু কবির শামসুর রহমান যেভাবে স্বাধীনতার অনুভবের কথা বলছেন, সেটা আমার কাছে এক কথায় অসামান্য মনে হয়েছে। এর পরের কবিতা এই যে শুনুন। আমি আবারও বলবো, আমি আবৃত্তি শিল্পী নই, আমি বাচিক শিল্পী নই, আমার অভিনয় আমার মূল কি বলবো, আমি মূলত অভিনেতা। কিন্তু ওই কবিতা পড়ার ঝোঁক, কবিতা পড়তে ভালোবাসা, ভালো লাগা থেকে আজকে এই একসাথে একটা অনুষ্ঠান আমরা ভেবেছি। তো সেইখান থেকেই এই কবিতাগুলো পড়া। এবং এর মধ্যে একটা অভিনেতা যখন কবিতা পাঠ করে, আরেকজন আবৃত্তিকার যখন কবিতা পাঠ করে, তার মধ্যে একটা পার্থক্য থাকে। সেই পার্থক্যটা দর্শক খুব স্পষ্ট বুঝতে পারবেন। আজকে এটাই দুটো শিল্পের দুটো আলাদা বৈশিষ্ট্য আছে। তা একসঙ্গে যে আদান প্রদান বলেছিলাম, যে এইভাবে দর্শক একই সঙ্গে একজন আবৃত্তিকার এবং একজন অভিনেতা দুজনের কণ্ঠে কবিতা পাঠ শুনবেন এবং তার নিজস্বতাটা বা তার যে পার্থক্য, তার যে বৈশিষ্ট্য, আমার মনে হয় সেটা খুব স্পষ্ট বুঝতে পারবেন। তারপরের কবিতা হচ্ছে এই যে শুনুন। এই যে শুনুন, আপনি যখন ঝকঝকে চামচে স্যুপ খান চমৎকার, তখন আপনার সাফসুতরো হাতে ধবধবে শার্টের আস্তিনে এতটুকু রক্তচিহ্ন চোখে পড়ে না কারো। আপনি যখন হাসির জুঁই যত্রতত্র ঝরিয়ে দেন, কে বলবে আপনি আতশ মেজাজ? গোস্তাকে মাফ করবেন হুজুর নামদার, আপনাকে জালিম বলবে এমন বেহুদা তালিম কেউ পায়নি এ তল্লাটে। স্বদেশের জন্য আপনার দরদের কমতি নেই। প্রিয় দেশবাসীর প্রতি হে গরিব পরওয়ার, আপনি হার হামেশা বেইন্তেহা মেহেরবান। এবং নাদান আমরা তাজ্জব হয়ে দেখি হে সাহেব কামেল, ঝাড়ফুঁকে আপনি দূরে, বহু দূরে হটিয়ে দিতে চান পোড়া দেশের আলাই বালাই। অসাধারণ আর ভয়ঙ্কর শক্তিমান আপনি। ঝড়ক্ষুব্ধ সমুদ্রের মতো কিংবা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের মতো আপনার শক্তি গর্জে ওঠে যখন তখন। হলফ করে বলতে পারি, সারা দেশ অন্ধকার করে দেওয়া আপনার শক্তির মেঘ যত গর্জে ততই বর্ষে। ইচ্ছে হলেই আপনি যে কোনো বই, পুস্তিকা অথবা ইস্তেহার নিষিদ্ধ ঘোষণা করতে পারেন, যে কোনো মানুষকে পাঠাতে তয়খানায়।
আপনার খেয়ালের রং বেরঙের ঘোড়াগুলোর গা মালিশ করার জন্য করজোড়ে এক পায়ে দাঁড়িয়ে থাকে নানা সহিস। চোখের পলক না পড়তেই আপনার যে কোনো হুকুম তামিল হয়ে যায়। কিন্তু হে লৌহ মানব, আপনি খেয়াল খুশির খেয়া ভাসালেই নিষিদ্ধ ঘোষিত হবে না সূর্যোদয় কিংবা পূর্ণিমা, প্রেমিক প্রেমিকার চুম্বন। আপনি প্রাণ ভরে গার্ডা বনান নিতে পারেন, আর একজন কবিকে দাঁড় করিয়ে দিতে পারেন ফায়ারিং স্কোয়াডের সামনে। বন উৎসব করতে পারেন তার গ্রন্থ রাজি দিয়ে, পারেন, আপনি পারেন। তবু তার কবিতা বলি বন্দুকের ধমককে উপেক্ষা করে ঈগলের মতো উঠতে থাকবে, উঠতে থাকবে, উঠতে থাকবে। এবার আমরা যে দুটো পিস একসাথে পড়ার কথা ছিল, যেখান থেকে এই ভাবনাটি ঈশিতার মাথায় এসেছিল, এই বাকি অংশগুলো তারপরে আমরা ঠিক করেছি এগুলো পড়বো, এগুলো পাঠ করব। কিন্তু মূল যে দুটো পিস আমরা ও ভেবেছিল ওরই স্ক্রিপ্ট এগুলো সব নির্বাচন করা, সেইটা আমরা এবার দুজনে পড়ব। এই পিসটার নাম হচ্ছে বুকের মধ্যে বৃষ্টি নামে। এটা ঈশিতা অনেক প্রখ্যাত কবির তাদের লেখা, সেখান থেকে তারা একটা সংকলন তৈরি করেছে। এটা আমরা দুজনে পড়ব। তোমার মধ্যে অনন্তকাল বসবাসের ইচ্ছে, তোমার মধ্যেই জমি জমা ঘরবাড়ি, আপাতত একতলা। একতলা আমার এক বিন্দু পছন্দ নয়। সকাল সন্ধে চাঁদের সঙ্গে গপ্পগুজব হবে, তেমন উঁচু না হলে আবার বাড়ি নাকি? আচ্ছা, তাই হবে। চাঁদের গা ছুঁয়ে বাড়ি, রহস্য উপন্যাসের মতো ঘোরানো পেঁচানো সিঁড়ি, বাঁকে বাঁকে সোনালি ফ্রেমে বাঁধানো স্বপ্নদৃশ্য, সিং সমেত মায়া হরিণের মুন্ডু। কাটা হরিণ দেয়ালে ঝুলবে, অসহ্য। হরিণ থাকবে বনে, বন থাকবে আমাদের খাট পালঙ্কের চারধারে। খাট পালঙ্কের নিচে ছোট্ট একটা পাহাড়, পাহাড়ের পেট চিরে ঝর্ণা। আচ্ছা, তাই হবে। পাহাড় চিরে ঝর্ণা, ঝর্ণার উপর কাশ্মীরি কার্পেট, সিলিংয়ে রাজস্থানী ঝাড়, জলের ঝাঁঝরির মতো উপর করা, জানালার গায়ে মেঘ, মেঘের গায়ে ফুরফুরে আদ্যির পাঞ্জাবি, পাঞ্জাবির গায়ে লখনৌ চিকনের কাজ। মেঘ রোজ রোজ পাঞ্জাবি পরবে কেন? এক একদিন পরবে বালুচুরির শাড়ি কিংবা খাটাওয়ের পাতলা প্রিন্ট, মাথায় বাগান খোঁপা, খোঁপায় হীরের প্রজাপতি। আচ্ছা, তাই হবে। মেঘ সাজবে জরিপার শাড়িতে, এতক্ষণি নহবতখানার সানাইয়ে জয় জয়ন্তী, আর তক্ষুনি অরণ্যের রন্ধ্রে রন্ধ্রে বুনো জানোয়ারের হাঁক ডাক। খাদে ঝাঁপিয়ে পড়ার জন্য জেগে উঠবে জলপ্রপাত, শিকারের জন্য তীর ধনুকে দামামা দুন্দুভি। তুমি এমনভাবে বলছো যেন ভালোবাসা মানে সাপে আর নেউলে ভয়াবহ একটা যুদ্ধ। ভয় লাগছে, অন্য গল্প বলো। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী
ফুরাইয়ে জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী তমাল তরু মূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব, সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব, লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি শুধু একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলেম আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি, দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে, মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। হাত ছুটেছে, কাল কি হবে? কালের ঘরে শনি, আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন, বেণীমাধব, আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? দেখো, অনন্তকাল ঝিঝি পোকার মতো আমরা কথা বলছি, অথচ কোনো কথাই শেষ হলো না এখনো। একটা লাল গোলাপের কান্নার গল্প শোনাবে বলেছিলে, কবে বলবে? চলো উঠি, বড্ড গরম এখানে। দেখো, অনন্তকাল শুকনো বাঁশ পাতার মতো আমরা ঘুরছি, অথচ কেউ কাউকে ছুঁতে পারলাম না এখনো। একটা কালো হরিণকে কোজাগরি উপহার দেওয়ার কথা ছিল, কবে দেবে? চলো উঠি, বড় ঝড়ঝাপটা এখানে, বৃষ্টি নামবে। বুকের মধ্যে বৃষ্টি নামেই নৌকো টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমন সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলচ্চক্তহীন হয়েছি, তাই কি মনে জাগে পোড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিন। চলচ্চক্তিহীন হয়েছি, চলচ্চক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজ আনুকেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই বাহিরে। অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। আমার আগে আর কাউকে ভালোবাসোনি তুমি? কেন বাসবো না? অনেক। কৃষ্ণকান্তের উইলের ভ্রমর, যোগাযোগের কুমু, পুতুল নাচের রীতিকথার কুসুম, অপরাজিতর। আর কি করো না, সত্যি কথা বলবে। রোগা ছিপছিপে যমুনাকে ভালোবেসেছিলাম বৃন্দাবনে। পাহাড়ি ফুলটুংরিকে ঘাটশিলায়, দজ্জাল যুবতী তোরসাকে জলপাইগুড়ির জঙ্গলে। আর সে বেগম সাহেবা নীল বোরখায় জরির কাজ, নাম ছিলকা। আবার বাজে কথার আড়াল তুলছো? বাজে কথা নয়, সত্যি। কাপাস তুলো ফুটছে, সেই দিকে তাকিয়ে
দুটো তিনটে শীত বসন্ত। এইভাবেই তো শরীরের খাল নালায় চুইয়ে চুইয়ে ভালোবাসার জলে, এইভাবেই তো হৃদয় বিদারক বোঝাপড়া। কার আদলে কি, আর কোনটা মাংস কোনটা কস্তুরী গন্ধ। ছেলেবেলায় ভালোবাসেছিল একটা জামরুল গাছের সঙ্গে। সেই থেকে যখনই কারো দিকে তাকিয়ে দেখতে পাই, জামরুলের নিরপরাধ স্বচ্ছতা ভরাট হয়ে উঠেছে গোলাপি আভার সর্বনাশে, অকাতরে ভালোবেসে ফেলি তৎক্ষণাৎ। সে যদি পাহাড় হয় পাহাড়, নদী হয় নদী, কাকাতুয়া হলে কাকাতুয়া, নারী হলে নারী। তুমি আমার মনের কথা জেনে ফেলেছ, ওইখানে তোমার জিত। আমি তোমার মনের কথা জানতে পারলাম কই? আপন অন্তরের অগাধ রহস্যের মধ্যে বসে আছো অমাবস্যার করপুটে, দ্বিতীয়ার চন্দ্র কলাটির মতো। ঠিক এতটুকু আলো, যাতে দেখা না দিয়েও দেখতে পারো অনায়াসে। সত্যি তোমায় জানতে পারলাম কই? যদি বলি তোমায় ভালোবাসি, তুমি হাসো। যদি শুধাই আমায় ভালোবাসো, বলো না। এত নিশ্চিত, এত অসংশয়, মরুভূমির সূর্যোদয়ও বুঝি এত নিষ্কলুষ নয়। যদি বলি কেন ভালোবাসো না, অমনি বলো কেনর উত্তর নেই। এতদিনেও ওই প্রশ্নটির উত্তর পেলাম না। ছোট্ট একটি প্রশ্নের কি মহতী সম্ভাবনা। কেবলই শুধাই কেন কেন কেন, কেবলই উত্তর পাই কেনর আবার উত্তর কি। এই উত্তরহীন উত্তর দেবার সময়ে কখনো মুখ তুলে চাওনি। হঠাৎ একদিন চোখে চোখ গেল ঠেকে, প্রত্যাশিত উত্তর গেল বেঁধে। শুধু বললে তুমি না কবি, বললে কবিরা নাকি অন্তর্যামী। না গো না, তবে আমিও বলি আমি কবি নই, আমি শিল্পী নই, আমি অন্তর্যামী নই। আমি মনের কথা মুখে শুনতে চাই, মনের কথাটা দেখতে চাই। তোমার দুই চোখে প্রস্ফুটিত মানস সরোবরের অন্তর্ভেদী উদ্যত উদ্ধত উদ্গত পূর্ণায়ত পদ্মটির মতো আমি মনের কথাকে দেখতে চাই। তোমার বসনে ভূষণে নয়নে অধরে, তোমার শিথির সীমান্ত থেকে পায়ের নখাগ্র অবধি সূর্যকিরণে কচি নারকেল গুচ্ছ যেমন চোখ ঝলসিয়ে দিতে থাকে, তেমনি প্রসারিত পদ্মপত্রের মসৃণ নীলিমায় সেই কথাটি টলমল করে উঠুক তোমার অন্তরের শক্তি নিঃসৃত একটি মাত্র মুক্তোর মতো। বলো বলো বলো। ধরো কোনোদিন তুমি খুব দূরে ভেসে গেলে, শুধু তার তোলপাড় ঢেউগুলো আজন্ম আমার বুকের সোনালি ফ্রেমে পেন্টিংয়ের মতো রয়ে গেল, এবং তা ধীরে ধীরে ধুলোয় ধোঁয়ায় কুয়াশায় পোকামাকড়ের সুখী বাসা বাড়ি হয়ে যায়। যদি ধরো কোনো একদিন যদি খুব দূরে ভেসে যায়, আমারও সোনার কৌটো ভরা থাকবে প্রতিটি দিনের এই সব ঘন রঙে, বসন্ত বাতাসে, বৃষ্টি জলে, ওয়াটার কালারের আঁকা ছবিগুলো যখন যেমন খুশি উজ্জ্বল হবে সোহাগী রোদ্দুরে। তার মানে সত্যি চলে যাবে? তার মানে কখনো যাব না। আমরা দুজনে কপত কপতি হলে বাড়িতে বাঁধব খড়কুটো দিয়ে বাসা। আমরা দুজনে কলকল্লোলে তবে দুজনে জাগাবো দুজনের ভালোবাসা। আমাদের কথা জানাজানি হবে খুব, বকম বকম স্বরেতে মাতবে বাড়ি। বলো তো আমরা একবার জীবনেতে কপত কপতি কিভাবে যে হতে পারি? মেঘে রোদ্দুরে ভাসাবে তোমার ডানা, আমি ঘুরে ঘুরে খাদ্য আনব ঘরে। বৃষ্টিতে তুমি কাঁপবে দারুণ, তোমার আদর ঝরবে মৌন উচাটন স্বরে। পাখির পালকে ভালোবাসাবাসি খেলা, এসো আজ খেলি একিলা জগৎ ভুলে। আমাদের কথা আগামী মানুষ এসে নেবে নাকি তার ওষ্ঠে আদরে তুলে।
আমাদের কথা আগামী মানুষ এসে নেবে নাকি তার ওষ্ঠে আদরে তুলে? আমাদের কথা আগামী মানুষ এসে নেবে নাকি তার ওষ্ঠে আদরে তুলে? বুকের মধ্যে বৃষ্টি নামে, এই সংকলনটি আপনাদের শোনালাম আমি আর বাদশাদা। এখানে যে সমস্ত কবিদের কবিতা নেওয়া হয়েছে, পূর্ণেন্দু পত্রীর কথোপকথন, তার সঙ্গে জয় গোস্বামী, প্রমথনাথ বিশি, জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায় এবং প্রমোদ বসু।